আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে আজকে রমনা পার্কে। আমার সাথে আজকে আমাদের দুই স্পেশাল গেস্ট আছে, বন্ধু ফকির বিপ্লব আর হচ্ছে মিস্টার ফরহাদ। দুইজনই আমার কাছে বিশেষ ব্যক্তি, যদিও তারা বন্ধু। ফকির বিপ্লব হচ্ছে বাংলাদেশের অন্যতম জায়ান্ট একটা সেক্টর, যেটা ছাড়া জীবন অচল। পাওয়ার সেক্টর, বিদ্যুৎ, যেটাকে আমরা পিডিবি বলি অথবা বিপিডিবি বলে থাকি, সেখানকার ডিজাইন ডিপার্টমেন্টে আছেন। আর ফরহাদ হচ্ছেন বাংলাদেশের যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, যে আমাদের যেখানে যেতেই হয় মাঝে মাঝে, যেটা হচ্ছে মেডিকেল সেক্টর, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটাতে আছেন। এখন হচ্ছে বেসিক্যালি আমরা ফকির বিপ্লবের এবং ফরহাদের সাথে আমরা আসলে জীবন দর্শন নিয়ে কথা বলবো, বিভিন্ন কিছু নিয়ে। কারণ আজকে আমরা আসছি হচ্ছে, আমি আর ফরহাদ স্পেশালি আসছি এই রমনা পার্কে সুদূর আগারগা থেকে। তো ফকির বিপ্লব রেগুলার এখানেই আসে। বেসিক্যালি আমার আসলে ফকির বিপ্লবকে আমি কিছু জানতে চাই, যে এই যে তুমি রেগুলার যে এই রমনা পার্কে আসো, বেসিক্যালি এই জিনিসটা মানে তোমাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো টানে? কিন্তু তুমি তো মানুষ, এই সময় দেখা যাচ্ছে যে অনেক মানুষ ঘুমিয়ে কাটাচ্ছে, অনেক মানুষ হয়তো চায়ের স্টলে কাটাচ্ছে, বাজারে কাটাচ্ছে। বাট আমি একটা জিনিস লক্ষ্য করছি যে তুমি প্রতিনিয়ত চেষ্টা করো হচ্ছে, স্পেশালি শুক্র শনি, ইভেন আদার ডেতেও এখানে আসো, কয়েক রাউন্ড দাও। মানে তোমার আসলে কোন জিনিসটা এখানে আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে? না, এখানে আসার পেছনে মানে বিশেষ কোনো ওই ধরনের কোনো কারণ নেই, কিন্তু কিছু বিষয় আমাকে খুব মুগ্ধ করে আর কি। তার মধ্যে হচ্ছে যে এই জায়গাটাতে একটা জিনিস হচ্ছে যে হাঁটার পর্যাপ্ত স্পেস আছে, চমৎকার ওয়াকওয়ে। তারপরে হচ্ছে যে এখানে একটা লেক আছে, লেকের ধারে যদি তুমি কিছু সময় বসো তাহলে দেখবে যে তোমার মানে খুবই ভালো লাগবে, এক। আর দুই নম্বর হইতেছে যে আমাদের কিন্তু শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতারও দরকার আছে। কারণ শারীরিক সুস্থতার জন্য অনেকে আমাকে বলে, বা আমার দেখা যাচ্ছে যে বাসা থেকে হয়তো বলে যে তুমি হয়তো জিমে যাইতে পারো, জিমে গেলেও তো তোমার ফিটনেস বা শরীর ঠিক হয়ে যাবে, বা ওয়েট লস যেটা সেটা হইতে পারে। কিন্তু তারপরেও আমি এই জায়গায় এসি কী কারণে? কারণ এখানে তুমি একসাথে হচ্ছে যে কি, যে তুমি হচ্ছে যে এটা প্রাণ দেখছো, প্রকৃতি দেখছো, মানুষ দেখছো, তারপরে হচ্ছে যে মানে চমৎকার বিষয় আর কি। মানে এখানকার যে ওয়েদার, তুমি দেখবা যে অনেক ধরনের এখানে গাছ আছে, যে গাছগুলো দেখা যাচ্ছে যে হয়তো ছোটোবেলায় গ্রামে দেখছি, কিন্তু সেই গাছটা এখানে হঠাৎ করে তোমার চোখের সামনে চলে আসে। ঠিক আছে, ওকে, ফকির বিপ্লবকে আসলে একটু ইন্টারাক্ট করতে চাই। যে ফকির বিপ্লব যেটা বলেছেন সেটা ঠিকই বলছেন। আমাদের আসলে চারপাশে অস্থিরতা চলতেছে, মানুষের লাইফ যেমন অনেক বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, মানুষ যেন জীবনে শান্তি খুঁজে পাচ্ছে না। চারপাশে তাকালেই দেখা যায় সাইকাটিস্টে ভরপুর, নানা কিছু। ফকির সেটা বলছে, এই পার্কে এসে আমারও নিজেরও মনে হচ্ছে যে এখানটা অনেক বেশি ভাইব্রেন্ট, অনেক চমৎকার। এই যে আপনাদেরকে দেখেন, এই যে এখানটা এক বাউল শিল্পী গান গাচ্ছে, যদি আমি দেখাই, হচ্ছে নাজিমুদ্দিন। উনি ফকির বিপ্লব বললেন এটা বাউলটার নাম নাজিমুদ্দিন। দেখেন ওই পাশের যে ভাইয়েরা বলেন, আঙ্কেল বলেন, তারা আসছে, তারা ওনার সাথে ক্ষণিকের চমৎকার একটা টাইম পাস করছেন। এবং আমি যদি আরেকটু আপনাদের দেখাই, কাঠবিড়ালি কথাটাও দেখো, কত সুন্দর কাঠবিড়ালি আছে। হ্যাঁ, ফরহাদ বলছিল কাঠবিড়ালি এখানকার। ফরহাদের সাথে আমি সম্পূর্ণ একমত। কেউ যদি কাঠবিড়ালি দেখতে চান, যে কাঠবিড়ালির ঝাঁক দেখতে চান, তাহলে ডেফিনেটলি আমি বলবো হচ্ছে এই রমনা পার্ক হচ্ছে বেস্ট। মানে বাংলাদেশে ঢাকাতে স্পেশালি যদি আপনি কাঠবিড়ালি দেখতে চান, রমনা পার্ক হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে চন্দ্রিমা উদ্যান, এবং চারপাশে মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছেন, ওয়েদারটা মারাত্মক। আমি যে কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছিলাম, যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এখানে আমার সবচেয়ে যে জিনিসটা আরও বেশি ভালো লাগে, যেগুলো বললাম সেগুলোর বাহিরেও যে জিনিসটা ভালো লাগে, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মানুষ দেখা যায়, মাল্টিকালচার। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানুষ বলতে কি, এখানে শিশু আসে, নারী আসে, বৃদ্ধ আসে, যুবক আসে, এবং তারা নিজেদের মতো করে, অনেকে দেখবো যে হা হা হি হি করে হাসছে তারা, মানে হাসার জন্যও এখানে দেখা যাচ্ছে যে প্রাণ খুলে যে হাসি। তুমি যদি রাস্তাঘাটে এরকম যদি হাসার চেষ্টা করো, তাহলে মানুষ তোমাকে কিন্তু পাগল বলবে। কিন্তু তুমি এখানে দেখো যে এখানে আমরা তিনজন যদি এখানে হা হা হি হি করে হাসতে থাকি, কিন্তু কেউ কিছু মানে তোমার দিকে তাকাবেও না, কারণ এটা এই জায়গাটার একটা মানে খুবই স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটাকে আসলে ঢাকার একটা অক্সিজেন ফ্যাক্টরি যদি বলি, তাহলে এটাকে আসলে ভুল হবে না, কারণ হচ্ছে চারপাশে তাকালেই বোঝা যাবে। মানে এখানে আমার মনে হয় যে এখানে আসলে সবচেয়ে বড় জিনিস মানে জীবনের যে একটা মানে সঞ্চারণ আছে না, যে মানে জীবনের যে একটা গতিময়তা, হ্যাঁ, ওই গতিটা অনুভব করা যায়, যে মানুষ কি চমৎকার যার যার মতো করে হাঁটছে, দৌড়াচ্ছে। ঠিক আছে, কেউ
নিজেদের মতো এক্সারসাইজ করছে, আবার এই যে এরকম বাউলরা গান গাচ্ছে। তার মানে হচ্ছে মানে যে যার মতো তার আর মানে কি। তুমি যেটা বলতে চাও এখানে আসলে আপনার আসলে জীবনী শক্তি যেটা হ্যাঁ, জীবনী সেটা শক্তি, বৃদ্ধি পাবে, যে একদম পুরা definitely। উইকে যে কাজ করার পর মানুষ যে একটা ঝিমিয়ে পড়া নেতিয়ে পড়া, এটার থেকে যদি কেউ মুক্তি পেতে চায় ডেফিনেটলি হি শুড কাম টু দিস পার্ক। যে সেটা আরেকজন অনেকে কিছু আমরা যখন হাঁটতেছিলাম তুমি তখন বলতেছিলাম যে আসলে আমরা যখন অনেক দূরে তাকাই সবুজ দেখি আমাদের আসলে চোখের আরাম, চোখের মানে যে একটা তুমি- চোখেরও যে একটা এক্সারসাইজ হ্যাঁ, চোখের যে দরকার। exercise-টা, কারণ তুমি দেখছো যে তুমি ঢাকা শহরে আমরা যারা বাস করি সবসময় কি দেখছি যে জানালা মানে দেখার তো কোনো স্পেসই ওই রকম নাই, মানে ওপেন স্পেসই নেই। হ্যাঁ। তুমি জানলা দিয়ে তাকাইলে আরেকটা বাড়ি দেখছো, আরেকটা বিল্ডিং দেখছো, আরেকটা কনক্রিট, মানে কনক্রিট, ঠিক আছে। Exactly. এখন সেই জায়গায় থেকে তোমার চোখেরও যে একটা এক্সারসাইজের প্রয়োজন আছে, এটা সাইন্টিফিক্যালিও আমি শুনছি আর কি, যে চোখটা যখন ভীষণ রকমের সবুজ দেখে, প্রতিদিন দেখে বা প্রায় দেখে, তো তখন কিন্তু তার চোখের একটা সতেজতা, ওই জিনিসটা বা মানে চোখের একটা যে পাওয়ার যেটা আমরা বলি আর কি, যে, Exactly. হ্যাঁ, সেই জিনিসটা কিন্তু বৃদ্ধি পায় আর কি। কিন্তু তুমি দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস বছরের পর বছর ধরে তুমি ইট, পাথর, লোহা, এই সব মানে দেখে যান্ত্রিক যাচ্ছ। জীবনের হ্যাঁ, ভিতরে যে যান্ত্রিক একটা জীবনের। ছোটাছুটি, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা অসাধারণ একটা জায়গা এবং খুবই সৌভাগ্যবান আমি বলবো যে ঢাকা শহরের মানুষ যারা অনেকে তো পারে না বিভিন্ন জায়গা থেকে, এরকম যদি রমনা পার্কের মতো আরও কিছু পার্ক আমার মনে হয় যে ঢাকা শহরের বিভিন্ন জায়গাতেই থাকা দরকার আর কি মানুষের জন্য। না, ফকির বিপ্লবের সাথে আমি সম্পূর্ণ একমত। আসলে আমাদের জীবন যেভাবে যান্ত্রিক হয়ে উঠছে, আমরা যখন বাড়ি বানাচ্ছি, আদার্স বানাচ্ছি, এরকম পার্কের কথা আসলে ভুলে যাই। প্রত্যেকটা আসলে নট অনলি ঢাকার বাইরে যেগুলো নতুন মানে যে কোনো সিটি আছে, শহর আছে, ছোট বড় যেখানেও, আসলে এরকম পার্ক থাকা উচিত যেখানে সবাই এরকম প্রাণবন্ত আড্ডা দিতে পারে, হাঁটতে পারে, এক্সারসাইজ করতে পারে। লাইফটা খুবই চমৎকার হয়। ফরহাদকে একটু ফরহাদকে একটু আমি অ্যাকচুয়ালি কি ফরহাদকে আমি আসলে জানতে চাই যে তুমি আসলে অনেকদিন, আমার যতটুকু ধারণা, তুমি অনেকদিন পর এই রমনা পার্কে আসলা, এসে আসলে তোমার কোন চেঞ্জটা মনে হচ্ছে? যে রমনা পার্কের দিনে দিনে তো অনেক বয়স হয়ে গেল, কিন্তু এই সময় আমার কাছে মনে হচ্ছে যে আমার এটা কাছে অনেক মনে বেশি হচ্ছে- ভাইব্রেন্ট। তোমার কি আমার মনে কাছে হয়? যেটা বেশি সবচেয়ে পজিটিভ মনে হচ্ছে, এখানে যে গাছগুলো যে আছে, কি বিশাল গাছ, এখানে আসলে মনটা একদম বিশাল হয়ে যায়। কারণটা কি, এখানে অনেক মানুষ, অনেক মাল্টি কালচারের সাথে মিক্স করছি, ডিফারেন্ট গাছ, পাখি, সবাই একটা নেচারের সাথে যে সংস্কৃততা, এটা এখানে আসলে হয়ে যায়। আমরাও ঘুরি, সবসময় ঘুরি, কিন্তু এই রমনা পার্কে আসলে অনেক বেশি ভালো লাগে। আরেকটা জিনিস, এখানে আসলে সুখ আর শান্তি যে জিনিসটা, এটা এখানে আসলে পাওয়া যায়। আমরা তো সবসময় স্ট্রেসের মধ্যে থাকি, সবাই এখান থেকে বের হওয়ার জন্য সুখ হলো সাময়িক, কিন্তু শান্তি হলো লং টার্ম, যেটা নিজের ইনহেরিয়েন্ট থেকে আসে। এই পার্কগুলোতে যখন ঘুরি, ফ্রেন্ডদের সাথে যখন আড্ডা দিই, তখন আমার মাঝে মনে হয় শান্তি বিরাজ করে। তো সবার মধ্যে শান্তি বিরাজ করার জন্য সুখ হলো সাময়িক, কিন্তু শান্তি হলো লং টার্ম। আমরা একটা শান্তি যদি পেতে চান, বন্ধুদের সাথে একসাথে অল্প সময় উইকলি হলো আড্ডা দেন, এবং একটা ওপেন স্পেসে রমনা পার্কের মতো জায়গা, চন্দ্রিমা উদ্যানের মতো জায়গায় আমরা মিক্স হলে বা একসাথে ঘুরলে আমার মনে হয় আরো না, এখানে বেটার। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে কি জাহিদ, সেটা দেখো যে আমাদের যে আড্ডাগুলো হয়, মানে Exactly. মানে এখনকারও যারা বা আমাদের মানে আড্ডা দেওয়ার স্থানটা কই খাবারের দোকান, খাবারগুলো কি Unhygienic. হাইজেনিকের প্রশ্ন বাদ রাখো, মানে যে পরিমাণ তেল থাকে বা যে পরিমাণের মানে ভয়াবহ ধরনের ক্ষতিকর শরীরের জন্য, হ্যাঁ, সেই ধরনের খাবার কিন্তু প্রচুর দোকান হয়। মানে ঢাকা শহরে এত বেশি দোকান আছে, আমরা একটু হাঁটতে পারি, হাঁটতে একটু আমরা একটু আগাইতে পারি। তো সেই জায়গাটা তুমি চিন্তা করে দেখো যে ধরো তুমি মানুষ কিন্তু কথা বলা যায় এই ধরনের একটা জায়গায়, আমরা যদি ধরো দেখা করার কথা বলি, তখন হয়তো অনেক অন্যরকম মনে করে যে আসলে এই রমনা পার্কে আবার কি দেখা করবো, কিন্তু রমনা কথা বলো, তারপর হচ্ছে যে সমস্ত কিছু দেখো, এইভাবে কিন্তু তুমি আর একটা রেস্টুরেন্টে গেলে কি হয়, রেস্টুরেন্টে গেলে কি খাওয়া, হয়তো চিকেন চাপ খাওয়া বা বিফের কোনো আইটেম খাওয়া, বা দেখা যাচ্ছে তেলে ভাজা কোনো একটা জিনিস খাইলা, খাওয়া দাওয়ার পরে একদম পুরো ভরপুর লোড হয়ে তারপরে চলে গেলে। কিন্তু এই ধরনের যে নির্মল যে আড্ডা বা নির্মল যে একটা প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করা, এটা আমার কাছে অন্যরকম লাগে। যার কারণে আমি আগে তো আমার বাচ্চারাও প্রায় নিয়ে, এবং বাচ্চাদের জন্য এই জায়গাগুলো অনেক, তার কারণ হচ্ছে যে কি, বাচ্চারা কিন্তু এই গাছ, তুমি ঢাকা শহরে তোমার বাচ্চাকে কিন্তু গাছ চিনাইতে পারবো না, মানে কোনটা কিসের গাছ, ঠিক আছে। তো বাচ্চারে নিয়ে এখানে প্রত্যেকটা গাছে তুমি কোনো এক সময় দেখাইতে পারো যে প্রত্যেকটা গাছের পাশাপাশি কিন্তু নেম প্লেট লাগানো আছে, এক্স্যাক্টলি লাগানো আছে, যে দেখবা যে ওই বাচ্চাটা ওরা পড়তে দেবা যে এই গাছটার নাম, তখন ওই বাচ্চাটা পড়েই কিন্তু জানতে পারবে যে এই গাছটার নাম। Exactly, আমি- বিষয় আছে আর কি।
ফকির বিপ্লবের সাথে একমত। আমি যদি জাস্ট আমি আপনাদেরকে যদি একটু চারপাশটা একটু দেখাই, কারণ ভিডিওটা অলরেডি অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। এই যে আপনি যদি বকুল গাছের নিচে আসেন, আপনারা সবাই জানেন যে বকুল গাছের কি পরিমাণ সুঘ্রাণ। এই দেখেন সেই বকুলতলা, এই সময় কিন্তু বকুল ফুল এবং আসছে বেশি। আমি আসলে স্মেলটা তো আপনাকে আসলে ভিডিওতে দেখাতে পাচ্ছি না, কিন্তু এটা যে আসলে কি পরিমাণ সুঘ্রাণ আসছে এটা আমরা এনজয় করতেছি। এই যে বকুল ফুল, এই যে ফকির বিপ্লব ওরা ঘুরাচ্ছে এই যে বকুল ফুল, এই যে আপনারা যদি দেখাই, আসলে কথায় কথায় আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, যে আসলে এত কথা এত এত ওই যে কাঠবিড়ালি। এই যে কাঠবিড়ালি, আমি বলতে বলতেই আপনাদেরকে এই যে একটু কাঠবিড়ালি দেখানোর ট্রাই করছি। দেখেন এই কাঠবিড়ালি এখানেই আছে, বাচ্চাদের জন্য যেটা বলবো, আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। এই যে দেখেন কি চমৎকার একটা কাঠবিড়ালি, কাঠবিড়ালিটি গাছে উঠছে, উঠে পড়েছে। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এই যে দেখেন এখানটাও একটা কাঠবিড়ালি, এই যে ফকির বিপ্লব, দেখো আমরা এই কাঠবিড়ালির কথাই বলছিলাম। চারপাশে কাঠবিড়ালিগুলো যেন মানুষের বন্ধু হয়ে গিয়েছে, যে আসলে এরাও খুব বেশি ভয় পায় না। না না ভয় পায় না। তুমি মাঝে মাঝে অনেককে দেখি যে এই ধরো পাউরুটি বা বাদাম নিয়ে এসে দিলে অনেকে ঘিরে ধরে 4টা 5টা একসাথে খাচ্ছে, দিচ্ছে, খাচ্ছে, হাত থেকে নিয়ে খাচ্ছে। আজকের ওয়েদারটাও খুবই চমৎকার, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পর যেন প্রকৃতিটা আসলে অনেক বেশি নবরূপে আবির্ভূত হয়েছে, যে সেটা বলে বোঝানো যাবে না যে কী পরিমাণ ভালো লাগছে। আমি আপনাদেরকে জাস্ট একটু স্লো মোশনে দেখাই। আসলে এটা এত বেশি বিশাল বড় যে আসলে দেখানো খুবই টাফ। ভিডিওটা তাহলে 1 ঘন্টার বেশি হয়ে যাবে। দেখেন এই যে এখানে আবার কাঠবিড়ালটি আসছে, কত সুন্দরভাবে ঘুরতেছে, এবং এখানে আপনি শতবর্ষী গাছও দেখতে পাবেন। ওই পাশে বেশি বড় গাছ। এবং এখানে চমৎকার একটি লেকও আছে, এবং এই কৃষ্ণচূড়া দেখেন, এই যে কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে লাল হয়ে গিয়েছে। এই তোমারটা ফকির বিপ্লব, এখন হচ্ছে আমরা আসলে খুবই দ্রুত শেষ করে দিতে চাই, তারপরেও যদি এই শেষ সময়ে যদি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে। না, দর্শকদের উদ্দেশ্যে তেমন কিছু বলার নাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই তোমার এটা কি চ্যানেল, ইউটিউব চ্যানেল? হ্যাঁ, আমি ট্রাই করি। আই এম নট এ প্রফেশনাল ইউটিউবার, বাট আমি আসলে আমার মানে অনুভূতিগুলো, এক্সপিরিয়েন্সগুলো মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ইটস নট এ প্রফেশনাল। এটা খুবই ভালো উদ্যোগ। তার কারণ হইতেছে যে ধরো মানে তোমাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় আজকে থেকে 10 বছর পরেও দেখা গেছে যে আমাদেরকে দেখা যায়, আমাদের এই ইয়ং এজটা হয়তো তোমার স্মৃতিবন্দী হয়ে থাকবে। এটা সেটা তুমি হচ্ছে যে গুরুত্বপূর্ণ এক। আর 2 নম্বর হইতেছে যে তোমার এই উদ্যোগটা খুবই ভালো। আর দর্শকদের বলবো যে যে আপনারা নিজের জন্য কিছু সময় বের করেন, মানে নিজের জন্য বলতে কি, যে ধরেন নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসুন, নিজেকে তো ভালোবাসতে হবে। নিজের চাইতে আপন তার মানে আপনার চেয়ে আপন যে জব, এক্স্যাক্টলি। ঠিক আছে? তো এর চাইতে আপনার চেয়ে আপনার কেউ আসলে ওই অর্থে নাই। কারণ আপনি প্রতিদিন ফ্যামিলির জন্য, মানুষের জন্য, দুনিয়ার জন্য, পৃথিবীর জন্য কাজ করছেন, Spend করতেছি। কিন্তু নিজের জন্য আপনি কতটুকু কাজ করছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এক। আর 2 নম্বর হচ্ছে যে আরেকটা কথা বলি, আমার অনেক বন্ধু বান্ধব বা আমাদের কলিগ বা সিনিয়র জুনিয়র অনেকে বলে ভাই ভালো লাগে না, ভালো লাগে না। এই কথাটা আমি আসলে খুব এটা ঠিক, ক্লোজলি বলতে চাই, মানে এটা গুরুত্বপূর্ণ কথা। এটা ঠিক যে এই জেনারেশনের ভিতরে ভালো লাগে না। এই শুধু এই জেনারেশন না, অনেক মানুষ, অনেক বয়সী মানুষ যেটা ভালো লাগে না। তা আমি 2-1জনকে এরকম জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুমি যে বলতেছো তোমার ভালো লাগে না, মানে প্রত্যেক দিন তোমার ভালো লাগার মানে পৃথিবীর কোনো না কোনো একটা কাজ তো তোমার ভালো লাগে, যেটা তোমার করতে ইচ্ছে করে। এই ধরনের কোনো কাজ তুমি কি করো? মানে তোমার দিনের কোনো একটা অংশ, মানে 2 মিনিট হইলো, তারা কিছু মনে হয় না যে কারো একটু গান শুনতে ভালো লাগে, বা কারো একটু গান গাইতে ভালো লাগে, কারো একটু কোনো কিছু ঘুরতে ভালো লাগে। তাহলে তুমি এই ধরনের কাজ মানে ভালো লাগার যে তোমার করো কিনা? এই ধরনের কোনো কাজ কয় না ভাই। আমি বললাম যে আচ্ছা লাস্ট তুমি কবে তোমার বউ বাচ্চা বা ফ্যামিলি সহ মানে কোনো একটা ট্যুর করছো, মানে ব্যক্তিগত tour থাকে না যে কোনো কক্সবাজার গেছো বা দেশের বাইরে গেছো বা কোনো একটা জায়গায় গেছো, কয় যে ভাই এটা তো প্রায় 3 বছর 4 বছর টাইম ম্যানেজ করতে পারে। তার মানে যে তাইলে
তাহলে তো তোমার হলো না। ভালো লাগা, মানে তুমি ভালো লাগার কোনো কাজই করো না, মানে তোমার যে কাজটা ভালো লাগে তো সেই ধরনের কাজ যদি না করো তাহলে তাহলে ভালো লাগবে তোমার কিভাবে? একটা মানুষ হচ্ছে যে কি কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে কি অফিস ভাষা অফিস ভাষা অফিস ভাষা অফিস ভাষা, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ধরনের তার কোনো কাজ নেই। তাহলে তার ভালো লাগবে কি কিভাবে? Exactly. ভালো লাগার তো কোনো একটা কাজ, আবার সময়ের যারা অজুহাতে, কারণ আমরা সপ্তাহে একদিন তো বন্ধ, কারণ মনে করে যে এই অফিস তো সবাই করে, কিন্তু আপনার যদি মনে জোর থাকে, মনে যদি শক্তি থাকে, তাহলে এর মধ্যে টাইম ম্যানেজ করা যায়। তার মানে বুঝতে পারছো যে যে একটু হাঁটার জন্য, তার মানে তুমি বলতে চাচ্ছ শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু টাইম বের করে যে ভালো লাগার কাজগুলোকে একটু করা। হ্যাঁ, আমি এবং বিপ্লবের সাথে 100% এবং এটাকে যদি তুমি মনে করো যে খুবই স্বার্থপরও ভাবো, তা আমি মানে না, এটা আসলে হচ্ছে এই স্বার্থপর না, আমি তোমার সাথে একমত। আসলে নিজেরকে গুরুত্ব না দিলে, নিজেই যদি ঠিক না থাকি, আসলে আপনি অন্যর জন্য কিভাবে করবেন? সে আপনি একটা বিল্ডিংয়ের যদি কলামই ঠিক না থাকে, ডেফিনেটলি বিল্ডিং উইল কলাপস। সো আপনি একটা ফ্যামিলির যদি একজন ইম্পর্টেন্ট পার্সন হতে চান, ডেফিনেটলি আপনাকে সকল পরিস্থিতিতে ওইভাবে যোগ্য করে তুলতে হবে, স্ট্রং থাকতে হবে, আদার্স থাকতে হবে। সো নিজেকে ফিট রাখার জন্য নিজেকে শুধু নিজেকে ফিট রাখাটা থাকতাম, মানে আমি তো এই যে বললাম ওভারঅল ইনার পিনার মানে তোমার পিস। একটা যে মানে একটা ইনার পিচ যে বিষয়টা, আর ফিজিক্যাল ফিটনেস তো তুমি জিমেও গিয়ে করা করতে যাবে, পারো, কিন্তু তো তুমি সপ্তাহে ওই ফরহাদ যেটা বললেন যে একটা শান্তি, মানে একটা শান্তির যে বিষয়টা, যে সেই জায়গাটা, কারণ ফিটনেস কিন্তু মানুষ এখন অনেকে এমন ইনজেকশন আছে বা এমন মেডিসিন আছে খাইলে তোমার ওয়েট লস, হ্যাঁ, হরমোন ইয়ে করতেছে। হ্যাঁ ওয়েট লস হয়ে যাবে, মানে তুমি ফিট দেখতে ফিট লাগবা, কিন্তু তোমার মানসিক শান্তিটা করতে এক্স্যাক্টলি। মানে তুমি একটা জায়গায় যে আজকে আমরা যে সকাল বন্ধু মিলে একটা সকাল মানে কাটাচ্ছি, এখন এই সকালের মূল্য তুমি আসলে কি দিয়ে এটা পরিমাপ করবে? ফকির বিপ্লবকে আসলে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা ফকির বিপ্লব যেটা বলছেন একমত। চারপাশে আসলে অনেক মানুষ আছে যাদের সকল কিছুই আছে, বাট তারা অ্যাংজাইটি, অশান্তি, নানা কিছুতে ভুগছে। এই কারণে আসলে নিজেকে বেশি বেশি টাইম দেওয়া উচিত, নিজের ভালো লাগার কাজগুলো প্রতিনিয়ত একটু করে একটু হলেও করার চেষ্টা করা উচিত, তাহলে জীবনটা আসলে শান্তিময় হয়ে উঠবে। আর একটা জিনিস ভুলে গেছি, ফকির বিপ্লবের আসলে একাধারে অনেকগুলো পরিচয় আছে, আমি হয়তো তার একটা পরিচয় দিয়েছি। ফকির বিপ্লব একাধারে হচ্ছে একজন অভিনেতা, একজন নাট্যকার, ডিরেক্টর বলতে পারেন। ফকির বিপ্লবের বেশ কয়েকটা শর্ট ফিল্মও মুক্তি পেয়েছে, সাউদা নামে একটা, বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন দেশে অ্যাওয়ার্ডও পেয়েছে, এবং সে অন্যান্য আরও বেশ কিছু এবং কাজ, উই ফিল প্রাউড। তার কিছু কাজও চলমান আছে। সো মানে এটাই হচ্ছে ব্যাপার। আমরা হয়তো নতুন সিনেমাও আসছে, নতুন সিনেমা দ্য ফিফথ নাইট, পঞ্চমীর রাত নামে আরেকটা সিনেমা আমি ফেস্টিভ্যালের জন্য তৈরি করছি। এটা মানে কমপ্লিট আর কি, দুই একটা ফেস্টিভ্যালে মাত্র জমা দিছি। এখন পৃথিবীর বেশ কিছু ফেস্টিভ্যালে, বড় বড় ফেস্টিভ্যালে দেওয়ার চেষ্টা করতেছি, মানে ইচ্ছে যাচ্ছে আর কি। আমাদের বিশ্বাস এটা হয়ে যাবে। আরে হোক না তোমার হোক, যে আমার ভিতরে কথা যে যে আমার ইচ্ছা লাগছে যে আমি ইচ্ছা, দেবো, হ্যাঁ। মানে দেওয়ার যে প্রসেসটা বা প্রক্রিয়াটা, এটা আমার মানে আনন্দ দেয় আর কি। সত্যি যে জাহিদ, একটা কাজ। আমাদের একটা কথা, বিপ্লবের কাছ থেকে একটা জিনিস আমার খুব শেখার আছে আমাদের সবার। ইউনিভার্সিটি লাইফ থেকে দেখছি সে মানে এই যে পড়ালেখার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়েও সে কিভাবে এই ফিল্ম ডিরেক্টরশিপ, নাটক, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি এখানে আমার কাছে মনে হয় যে ওর এই যে একটা প্যাশন, শুধু অনেক মানুষের অনেক প্যাশন থাকে, মনে হয় যে প্যাশন, কিন্তু তুমি ওইটাকে ততক্ষণ পর্যন্ত প্যাশন বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আসলে সে ওইটার পিছনে ড্রাইভ দিবে, ছুটবে। কিন্তু তুমি যদি বিপ্লবের এই জায়গা আসার পিছনে একটু খেয়াল করে দেখো, যে বিপ্লব যখন চুয়েট থেকে ঢাকাও আসছে, এই থিয়েটার আদার সব কিছুর পিছনে সে কিন্তু কন্টিনিউয়াসলি লেগেছিল নানা ধরনের। এটার সে লেগে থাকার রেজাল্টটা কি দেখো, সে পিডিবির এত বড় একটা ইঞ্জিনিয়ার, পাশাপাশি সে সৌদা, আমরা তো দেখেছি সৌদা যে নাটকটা যখন ইয়ে হয়, আমরা সবাই গিয়েছি ফ্রেন্ডরা, আমার কাছে এত ভালো লাগছে, রিয়েলিটি এখানে রিফ্লেক্ট হয়েছে, এবং এটা অ্যাজ এ রেজাল্ট এটা যে লেগে থাকা কতগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। তার মানে এইটা রিয়েলি প্রাউড অফ ইউ, তার থ্যাংক ইউ ভেরি মাচ রিয়েলি। ওকে, আমরা বিপ্লবের এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি। এগুলা তোমরা অনেক কথা একটু বাড়িয়ে বললাম, না, না, না। বন্ধুরা ইজ নট এক্সাজারেটেড অ্যাট অল। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই কাজগুলো করে আনন্দ পাই, এর ফলাফল কি হবে এটা নিয়ে আমি মোটেও মানে আমি চিন্তিত না। কিন্তু আমার যেহেতু কাজটা করে আনন্দ লাগে, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে ভালো লাগার কি কাজ করি, তা আমার ভালো লাগার কাজ ওগুলো, তো সেই কাজগুলো আমি করি আর কি। আমার হচ্ছে যে চাকরি বা প্রফেশনের পাশাপাশি আমি ওই কাজগুলো করি। আর গুরুত্বপূর্ণ একটা কথা বলি, কারণ তোমার ভিডিওর লেন্থ অনেক বেশি বেড়ে যাচ্ছে, অলরেডি 19 মিনিট হয়ে গিয়েছে, এত মিনিট কেউ দেখবে না। হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে যে বন্ধু বাড়ায়, মানে একটা বন্ধু মানে কি আপনার হচ্ছে যে একটা পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে যে এটা আমার ব্যক্তিগত, কিন্তু জীবনের অনেক ধরনের নানা ধরনের ক্রাইসিস মোমেন্টে আমি দেখছি যে বন্ধুদেরকে পাওয়া যায়।
বন্ধুরাই হচ্ছে যে সবচেয়ে বড় অবলম্বন হয়ে আপনার পাশে এসে দাঁড়িয়ে যায়। তো যার কারণে মানে বন্ধুদের সাথে হয় ঝামেলা, তো হইতেই পারে, ঝামেলা, রাগ, অভিমান, মান অভিমান, আর সেগুলো ভালোবাসা থাকলে হয়, ভালোবাসা না থাকলে তো হবে না। সেখানে মান অভিমানের কোনো প্রশ্ন প্রশ্নই আসে আসে না। কিন্তু আমার মনে হয় যে যত বেশি আপনার বন্ধু থাকবে ওই ধরনের Life-টা- বন্ধু বলতে কি Exactly, বন্ধুর choice-টা একটা important. আর বন্ধু তো এখন আমরা অবশ্য খুব মানে সরলীকরণ করে ফেলি যে অমুক বন্ধু, আসলে সবাই বন্ধু না। ঠিক আছে, সবাই বন্ধু বন্ধু। ভাবা এক্স্যাক্টলি, আমি তোমার সাথে একমত। আমি তোমার এই আমি একদম রিয়েল যেন মানে প্রকৃত অর্থেই যে বন্ধুর কথা, সেই ধরনের বন্ধু আপনার 2-4 জন থাকলে এটা ভালো। ডেফিনেটলি আসলে থাকা দরকার। আসলে পৃথিবী যাতে একটু এটার সাথে আমি জাস্ট কি দু একটা কথা বলে শেষ করতে চাই। এটার সাথে আমি একমত। যাদের লাইফটা যদি আপনারা যদি অ্যানালাইসিস করে দেখেন যে যাদের লাইফটা আসলে লোনলি, আপনি যদি খেয়াল করে দেখেন তাদের আসলে বেসিক্যালি কোনো বন্ধু নাই। ইভেন তারা হয়তো বইকেও বন্ধু বানাতে পারে নাই এরকম মানে। সো যারা দেখবেন যে হ্যাপি, ডেফিনেটলি তাদের লাইফে কিছু ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আছে, তারা বন্ধু হতে পারে। আর বন্ধুর মানে হচ্ছে যে আপনার ক্লাসমেট হইতে এরকম না, অল টুগেদার মিলেই হচ্ছে যে একটা ব্যাপার যে বন্ধু যে মানে যে কেউ হইতে পারে এরকম। এটা একটা হ্যাঁ, এটার কোনো বাউন্ডারি লিমিট নাই, ডেফিনেশন নাই। বন্ধু তোমার কি হবে? তোমার চাইতে 20 বছরের জুনিয়র হতে পারে, 20 সিনিয়র হতে বছরের পারে। বয়সে বেশি একজন মানুষ তোমার বন্ধু হতে পারে। ঠিক আছে, আবার কম বয়সেও কেউ তোমার বন্ধু হতে পারে। বন্ধু হওয়ার জন্য তো আসলে ওকে বন্ধুরা, আমরা আসলে অনেক দীর্ঘ আলোচনা করলাম আসলে জীবন নিয়ে। তো আসলে হচ্ছে যে এটাই যে আমরা আসলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। আসলে আমি বললাম আসলে আমি আই এম নট এ প্রফেশনাল ইউটিউবার, বেসিক্যালি আই ওয়ান্ট টু কিপ মাই মেমোরি যে ফিউচারে যাতে আমরা এটা দেখে ইয়ংস্টার দেখতে পারি, এটা এনজয় করতে পারি, এটাই বেসিক্যালি পারপাস, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। সকলকে ধন্যবাদ। আমরা অন্যদিন হয়তো আপনার দরজায় করা নাড়বো ভিন্ন কোনো টপিক নিয়ে, ভিন্ন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই।